মার্ক ম্যানসনের লেখা দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফক বইটা কিন্তু আমাদের চিরাচরিত চিন্তাভাবনাকে একদম ওলটপালট করে দেয়। চলুন আজ আমরা এই বইটার মূল ধারণাগুলো নিয়ে একটু আলোচনা করি আর দেখি কিভাবে একটা অর্থপূর্ণ জীবন কাটাতে হলে কিছু কিছু জিনিসকে পাত্তা না দেওয়াটাই আসলে বেশি জরুরি হয়ে ওঠে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কি বলেন? আমরা যে সারাক্ষণ সুখী হওয়ার জন্য ছুটে বেড়াই, এই চেষ্টাটাই কি আসলে আমাদের আরও বেশি অসুখী করে তুলছে? বইটার শুরুটাই কিন্তু এই অদ্ভুত প্যারাডক্স বা বিরোধাভাসটা দিয়ে। আজকে দুনিয়ায় পজিটিভ থাকার যে একটা বিশাল চাপ, হয়তো সেটাই আমাদের সব অশান্তির মূল। প্রথমে একটা খুব বড় ভুল ধারণা ভেঙে ফেলা যাক। নট গিভিং আ ফাক এই কথাটার মানে কিন্তু উদাসীন হয়ে যাওয়া নয়। এর আসল মানে হল খুব সচেতনভাবে বেছে নেওয়া যে কোন বিষয়গুলো জীবনে সত্যি সত্যি গুরুত্বপূর্ণ আর বাকি সব কিছুকে এক কথায় উপেক্ষা করা। এটা অনেকটা অপ্রয়োজনীয় জিনিস ছেঁটে ফেলে মনোযোগকে সঠিক জায়গায় আনার মতো একটা কৌশল। বইয়ের অন্যতম একটা ইন্টারেস্টিং কনসেপ্ট হলো এই ব্যাকওয়ার্ডস ল, মানে ব্যাপারটা উল্টোভাবে কাজ করে। যখনই আমরা আরও ভালো কিছুর জন্য ছটপট করি, সেই আকাঙ্ক্ষাটাই কিন্তু একটা নেগেটিভ অনুভূতি তৈরি করে। কারণ কি? কারণ তখন আমরা যা নেই সেটার ওপরই বেশি ফোকাস করি, আর তাতে আমাদের অসন্তুষ্টি আরও বাড়তে থাকে। চলুন এবার বইটার প্রথম মূল ভিত্তিটা নিয়ে কথা বলি। এই অংশটা আমাদের সুখ আর ব্যর্থতা নিয়ে যা যা ধারণা আছে সেগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করে। এখানে দেখুন, দুটো চিন্তাধারার মধ্যে কি দারুণ একটা পার্থক্য দেখানো হয়েছে। আমরা সাধারণত ভাবি সমস্যা ছাড়া জীবন মানেই সুখ, কিন্তু ম্যানসন বলছেন না, সুখ আসলে সমস্যা সমাধানের মধ্যেই লুকিয়ে থাকে। ঠিক সেভাবেই আমরা কষ্ট আর ব্যর্থতাকে ভয় পাই, এড়িয়ে চলতে চাই, অথচ এগুলোই আমাদের বেড়ে ওঠার জন্য সবচেয়ে দরকারি দুটো হাতিয়ার। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সুখ কোনো গন্তব্য নয় যে সেখানে পৌঁছাতে হবে। এটা আসলে একটা ভেতরের অবস্থা। এই অবস্থাটা আসে আত্মবিশ্বাস আর দক্ষতা থেকে। জীবনে যাই আসুক না কেন, সেটা সামলে নেওয়ার মতো দক্ষতা। একটা নিখুঁত জীবন খোঁজার থেকে নিজের ভেতরের এই শক্তিটাকে তৈরি করাই আসল কথা। তাহলে এই অংশ থেকে মূল টেকওয়েজ কি? ১. সুখ সংগ্রামের মধ্যেই থাকে, সংগ্রামহীনতায় নয়। ২. ব্যর্থতা মানে সব শেষ নয়, এটা শেখার একটা জরুরি ধাপ। আর ৩. একটা পারফেক্ট জীবনের পেছনে না ছুটে হাতের কাছের সমস্যাগুলো সমাধান করার দিকে মনোযোগ দেওয়াই বুদ্ধিমানের কাজ। এবার আসি বইটার দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী ধারণার দিকে, আর সেটা হলো নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া। শুনতে সহজ লাগলেও কাজটা কিন্তু বেশ কঠিন। এখানে দোষ আর দায়িত্বের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। দেখুন, হতে পারে কোনো খারাপ পরিস্থিতির জন্য আমাদের কোনো দোষ নেই, কিন্তু সেই পরিস্থিতিতে আমরা কি প্রতিক্রিয়া দেখাবো সেই দায়িত্বটা কিন্তু ১০০% আমাদের। ঘটনা হয়তো আমাদের হাতে নেই, কিন্তু আমাদের প্রতিক্রিয়াটা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। এই মানসিক পরিবর্তনের ধাপগুলো দেখুন। প্রথমে কিছু একটা ঘটে, আমাদের স্বাভাবিক প্রবণতা হল অন্যকে দোষ দেওয়া বা অজুহাত খোঁজা। কিন্তু দায়িত্ব নিতে হলে নিজেকে প্রশ্ন করতে হবে, আচ্ছা, এখন আমি কি করতে পারি? আর এই প্রশ্নটা করার পরই আসে সঠিক পদক্ষেপ নেওয়ার পালা। এটাই হলো ভিকটিম মেন্টালিটি থেকে বেরিয়ে আসার পথ। তো এই অংশের সারমর্ম হল অজুহাত দেখানো বন্ধ করতে হবে, কারণ এটা আমাদের সামনে এগোতে দেয় না। নিজের সমস্ত সিদ্ধান্ত আর অনুভূতির দায়িত্ব নিজেকেই নিতে হবে। আসল ক্ষমতা পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় নেই, আছে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার মধ্যে। এবার আমরা বইটার তৃতীয় স্তম্ভ নিয়ে কথা বলবো। এটাও আরেকটা অদ্ভুত প্যারাডক্স, আর তা হল নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়ার মধ্যেই নাকি লুকিয়ে আছে আসল স্বাধীনতা। ভাবুন একবার, প্রকৃত স্বাধীনতার সবকিছু পাওয়ার মধ্যে নেই, বরং নিজের সীমাগুলো জানা এবং সেগুলোকে সহজভাবে মেনে নেওয়ার মধ্যেই আছে। আমরা যখন সবকিছু হতে চাই, সবকিছু করতে চাই, তখন জীবনে শুধু চাপ বাড়ে। কিন্তু যখন আমরা আমাদের সীমাটা বুঝে যাই, তখন জীবনে একটা শান্তি আর স্বচ্ছতা আসে। আর জীবনের সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি? মৃত্যু। এটা তো ঘটবেই। আর এই মৃত্যুর অনিবার্যটাকে যখন আমরা মেনে নিই, তখন আমাদের এই সীমিত সময়টা হঠাৎ করেই অনেক বেশি অর্থপূর্ণ হয়ে ওঠে। এটা আমাদের প্রায়োরিটি বা অগ্রাধিকার ঠিক করতে বাধ্য করে। তখন আমরা শুধু সেই কাজে মনোযোগ দিই যা সত্যিই গুরুত্বপূর্ণ। সুতরাং নিজের লিমিট বা সীমাবদ্ধতা জানাটা কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা বিরাট কৌশলগত শক্তি। আমরা সবকিছুতে সেরা হতে পারব না, এটাই সত্যি। তাই আমাদের বেছে নিতে হবে কোথায় নিজের শক্তিটা কাজে লাগাবো। আর মৃত্যুচিন্তা আমাদের জীবনের আসল মূল্যবোধগুলোকে খুঁজে বের করতে সাহায্য করে। বেশ, তাহলে এই সমস্ত আলোচনাকে যদি এক জায়গায় আনা হয়, তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় একটাই জিনিস,
জীবনে চলার জন্য নিজের মূল্যবোধগুলোকে খুব সচেতনভাবে বেছে নেওয়াটা কতটা জরুরি। আমাদের জীবনের মান কিন্তু কি ঘটছে তার উপর নির্ভর করে না, নির্ভর করে যা ঘটছে সেটাকে আমরা কোন মূল্যবোধের চশমা দিয়ে দেখছি তার ওপর। আমাদের এই মূল্যবোধগুলোই হলো এক একটা ফিল্টার, আর এই ফিল্টারটা যদি আমরা বদলে ফেলতে পারি তাহলে আমাদের চারপাশের বাস্তবতাও কিন্তু বদলে যায়। সবশেষে বইটা আমাদের একটা খুব শক্তিশালী প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, কোন কষ্টের জন্য আমরা সংগ্রাম করতে রাজি আছি? এই একটা প্রশ্নই যেন পুরো বইটার সারমর্ম। জীবন মানে কষ্ট এড়িয়ে চলা নয়, জীবন মানে হল বেছে নেওয়া কোন কষ্টটা আমাদের কাছে অর্থপূর্ণ। একটু ভেবে দেখুন তো, জীবনে এমন কি আছে যার জন্য যে কোনো সংগ্রামকেও সার্থক বলে মনে হতে পারে?